শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করবে আজ। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইব, ফজলে করিমের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা? মনি, আজকে জুলাই গণ অভ্যুত্থানে যে পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন, সেটি হচ্ছে আজকে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে এবং সেটি ট্রাইব্যুনাল 1-এ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। আমি যদি একটু বলতে চাই এই মামলার ব্যাপারে, সেটি হচ্ছে যে এই মামলায় কিন্তু প্রথমে ট্রাইব্যুনাল অভিযোগ নিয়েছে এবং পরবর্তীতে কিন্তু প্রসিকিউশন হচ্ছে তাদের পক্ষ থেকে আসলে শুনানি করেছেন। এর আগের যে শুনানিতে, অর্থাৎ 1 জুলাই দিন যে শুনানিতে হয়েছিল, সেখানে প্রসিকিউশনের 5টি অভিযোগ সে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল আল মামুনের বিরুদ্ধে যেটা এনেছিল সেটি হচ্ছে নির্দেশদাতা, ইন্ধনদাতা, ষড়যন্ত্রকারী, প্ররোচনাকারী এবং পরিকল্পনাকারী হিসেবে 5টি অভিযোগ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এনেছিলেন। এবং এখানে শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা এবং আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল আল মামুনকে আসলে সহযোগী হিসেবে তারা উপস্থাপন করেছেন। এবং পরবর্তীতে আসলে এই প্রসিকিউশনের যে শুনানি, এই শুনানিতে আসলে ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয় যে প্রসিকিউশন আসলে এই পুরো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে আশুলিয়া 6 লাশ পুরনো ঘটনা, আবু সাইদের হত্যার মামলা, চাঙ্খারপুলের যে হত্যা মামলা এবং এই যে মামলাগুলো, সেই মামলাগুলোতে আসলে প্রসিকিউশন ট্রাইব্যুনালের সামনে আবারও উপস্থাপন করেন এবং পরবর্তীতে আসলে এই উপস্থাপন শেষ হয়ে আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী যে আমির হোসেন, তাকে আসলে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বলা হয় এবং পরবর্তীতে আমির হোসেন বলে যে তিনি অসুস্থ থাকা এবং তিনি সেদিন যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি এবং সেই জন্য তিনি সময় নিয়েছেন এবং সেই প্রেক্ষিতে আজকে আদালত আসলে এই সময় দিয়েছিলেন এবং আজকে আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী, তিনি আসলে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং তিনি ইতোমধ্যে কিন্তু এই মামলাটিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে ইতোমধ্যে আবেদন করে ফেলেছেন এবং আজকে এই বিষয়ে আসলে শুনানি অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে দিতে যে আব্দুল আল মামুনের যে আইনজীবী ওমর ফারুক, তিনিও সেদিন আসলে সময় চেয়েছিলেন। তো আজকে দেখার বিষয় যে আসামি পক্ষের আইনজীবী আসলে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল আল মামুনের পক্ষে যারা আইনজীবী আছেন, তারা আসলে কি যুক্তিতর্ক উপস্থাপন করেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে আসলে কি যুক্তিতর্ক তুলে ধরে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু শহীদ ওয়াসিম হত্যা মামলায় যে এবিএম ফজলে করিম চৌধুরীকেও আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল এবং জিজ্ঞাসাবাদের পরবর্তী কিন্তু আজকে প্রথম ট্রাইব্যুনালে হাজির। ফলে আজকে বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে এই জিজ্ঞাসাবাদের পরবর্তী যে ট্রাইব্যুনালে হাজিরা, এখানে আমরা আসলে নতুন তথ্য পেতে পারি। তো এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি। শুনানির পরবর্তীতে আমরা আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো যে এই শুনানিতে আসলে কি হলো। তো এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল আল মামুনের মামলা নিয়ে সর্বশেষ। মনি, ধন্যবাদ আপনাকে। ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির এবং সাক্ষ্য গ্রহণ প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। আজ থেকে চট্টগ্রাম নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে চট্টগ্রাম ড্রাই ডক। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, নতুন ব্যবস্থাপনায় ড্রাই ডক যুক্ত হওয়ায় বন্দর ব্যবহারকারীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। দীর্ঘ 1.5 যুগের অবসান হলো। পারফেক্ট যেভাবে পুরো বন্দর এনসিটি টার্মিনাল সহ পুরো বন্দর যেভাবে তাদের আয়ত্তে রেখেছিল, দীর্ঘ 1.5 যুগ পরে কিন্তু গতকাল মধ্যরাত থেকে নৌবাহিনীর যে পরিচালিত ডক ইয়ার্ড রয়েছে, ড্রাই ডক রয়েছে, সেখান থেকে কিন্তু এখন থেকে বন্দরের এনসিটি যে টার্মিনাল রয়েছে সেটি পরিচালনা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু এসব কার্যক্রমের যে কাগজপত্র বা প্রয়োজনীয় যতগুলো পদক্ষেপ সেগুলো কিন্তু বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে নৌবাহিনী কর্তৃক পরিচালিত যে
চিটাগং ড্রাই ডক রয়েছে সেটিকে কিন্তু হস্তান্তর করা হয়েছে। এখন থেকে আগামী 6 মাস চট্টগ্রাম বন্দরে সবথেকে বেশি যেই টার্মিনালে কন্টেনার হ্যান্ডেলিং করা হয় এমসি টার্মিনাল, সেটি কিন্তু এখন থেকে নিয়ন্ত্রণ করবে নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক। সেই হিসেবে বলা যায় কিন্তু চট্টগ্রাম বন্দর যে আধিপত্য ছিল সাইড পাওয়ার ট্যাকের যে গত 17 বছর যে দীর্ঘ 1.5 যুগ বলা যায়, তো 17 বছর আধিপত্যের অবসান হয়ে 5 তারিখের পরবর্তী সময় কিন্তু গতকাল মধ্যরাত থেকে নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক কিন্তু এখন থেকে যে বন্দরের এনসিডি টার্মিনাল পরিচালনা সেটি করবে। পাশাপাশি যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটি আলাদা যারা আকাঙ্ক্ষা করছেন যে দীর্ঘদিনের যে নিয়ম সেটি থেকে বেরোয় এখন চট্টগ্রাম বন্দর যে এনসিডি টার্মিনাল সেটি নতুন দর পেয়ে এগিয়ে যাবে। পাশাপাশি যখন এই এনসি টার্মিনাল সাইড পাওয়ার থেকে সরকারের পক্ষ থেকে যখন নিয়ে নেওয়ার আলোচনা চলছিল তখন থেকে কিন্তু 5 তারিখের পরবর্তী সময় বিভিন্ন ভাবে চট্টগ্রাম বন্দরকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল সাইড পাওয়ার থেকে কিছু নেতা কর্মী। পাশাপাশি তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে দিয়ে কিন্তু বলছিলেন যে সাইড পাওয়ার থেকে কোনোভাবে যেন এনসি টার্মিনাল নিয়ে নেওয়া না হয়, সেই জন্য কিন্তু সাইড পাওয়ার যতটুকু চেষ্টা চালানো যায় সব পক্ষকে এবং সব জায়গায় তারা বিভিন্ন তদবির করছিলেন। কিন্তু অবশেষে সরকারের উচ্চ পর্যায় থেকে তাদের থেকে যে এনসিবি টার্মিনাল সেটি নিয়ে নেওয়া হয়েছে, সেটি এখন নৌবাহিনী পরিচালিত করবে। পাশাপাশি যতদিন না, যদি আমরা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যতদিন না পর্যন্ত আগামী 6 মাস পরে কোনো ধরনের অপারেটর যদি নিয়োগ দেওয়া না হয় বা অপারেটর যদি পাওয়া না যায় এনসিবি টার্মিনাল পরিচালনা করার জন্য, তাহলে নৌবাহিনী কিন্তু তাদের যেই ডক ইয়ার্ড রয়েছে ড্রাই ডক রয়েছে সেটি কিন্তু এনসিবি টার্মিনাল পরিচালনা করবে বলে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন। ইতিমধ্যে তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করছেন। তবে সাইড পাওয়ার ট্যাকের যতগুলো লরি বা তাদের কর্মকর্তা কর্মচারী সেই বিষয়ে সাইড পাওয়ার ট্যাকের সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে, কারণ যারা এখানে সাইড পাওয়ার ট্যাকের হয়ে এনসিবি টার্মিনালে কাজ করতেন তারা সাইড পাওয়ার ট্যাকের নিজস্ব কর্মী বলে আমরা জানতে পেরেছি। সেই বিষয়ে বন্দরের আসলে এখানে বন্দরের কোনো কর্মকর্তা কর্মচারীদের সাথে জড়িত ছিল না। সাইড পাওয়ার ট্যাকের যে অবসান সেটি অবসান হওয়ার পর আজ সকাল থেকে মানে মূলত গতকালকে মধ্যরাতেই সেটি হস্তান্তর করা হয়েছিল। আজ সকাল থেকে মূলত নতুন উদ্যমে পুরো এনসিডি টার্মিনাল নৌবাহিনী যে কর্তৃক পরিচালিত চিটাগং ড্রাই ডক সেটি পরিচালনা করবেন এবং আগামী 6 মাস তারা এটি পেয়েছেন। 6 মাসের পরও যদি কোনো ধরনের অপারেটর নিয়োগ দেওয়া না হয় বা অপারেটর যদি এনসিডি টার্মিনাল পরিচালনা করার জন্য যদি পাওয়া না যায়, তাহলে নৌবাহিনী কর্তৃক পরিচালিত চিটাগং ড্রাই ডক এটি পরিচালনা করার কথা রয়েছে বলে আমরা বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছি। তবে বন্দরের আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং নৌবাহিনী তাদের যে দায়িত্ব সেটি বুঝে নিচ্ছেন, নতুন করে তারা এটি পরিচালনা করবেন। চিটাগং বন্দরের এনসিবি টার্মিনাল নৌবাহিনী কর্তৃক পরিচালনার বিষয় নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আজ থেকে চট্টগ্রাম নিউ মরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে চট্টগ্রাম ড্রাই ডক। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহী থেকে নাটোর আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, এনসিপির নেতারা পৌঁছেছেন কিনা এবং কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মনি। আমরা এখন রয়েছি নাটোর স্টেশন এলাকায়। এই এলাকা থেকে কিন্তু আজকে 10টার পর থেকে পথসভার আয়োজন করেছিল এনসিপি নাটোর যারা রয়েছে তারা, এবং নাটোর এনসিপির নেতা কর্মীরা আমাদেরকে কালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে নাটোর এই স্টেশন এলাকা থেকে তারা পদযাত্রাটি শুরু করে নাটোর কানাইখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে তাদের একটি অফিস রয়েছে, নতুন অফিসটি উদ্বোধন করবেন এবং এখান থেকে তারা নাটোর মাদ্রাসা মোড় এলাকায় গিয়ে একটি পথসভা করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। এবং তারপরে নাটোর কুইন্স রেস্টুরেন্টে তারা আহত এবং নিহত যারা রয়েছেন, নিহতর পরিবারের সাথে এবং আহতরা যারা রয়েছেন তাদের সাথে তারা একটি সাক্ষাৎ করবেন এবং তাদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এবং তারপরে তারা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সিরাজগঞ্জে লাঞ্চ করার কথা, কিন্তু এখনো পর্যন্ত তারা নাটোর পৌঁছায়নি এবং তারা এখনো রাজশাহীতে অবস্থান করছেন। বৃষ্টির কারণে তারা রাজশাহীতে আটকা পড়েছেন বলে আমাদেরকে একাধিক সূত্র জানিয়েছেন এবং আমরা এখনো অপেক্ষা করছি তাদের জন্য। এবং তাদের নেতাকর্মীরা নাটোরের যেই মূল সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যানার ফেস্টুন দিয়ে এবং যেই
তাদের যে প্রোগ্রামগুলো সফল করার জন্য যা যা করা দরকার তারা কিন্তু করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলার যেন কোনো বিঘ্ন না ঘটে তার জন্য কিন্তু প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছেন এবং বিপুল সংখ্যক পুলিশ নাটোরের এই যেই স্থানগুলো রয়েছে, যে প্রোগ্রামের স্থানগুলো সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। নাটোরের এবং বেশ কিছু জায়গায় তারা নিরাপত্তার জোরদার করার জন্য কিন্তু জায়গায় জায়গায় ট্রাফিক পুলিশ এবং সিভিল পুলিশ এবং পুলিশের যারা পোশাকধারী রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা অবস্থান করছেন এবং তারা এখান থেকে এসে নাটোরের উদ্দেশ্যে বার্তা দিবেন এবং কেন্দ্রীয় যে বার্তাগুলো রয়েছেন তা দিবেন। নাটোরে আসছেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতা, তারা নাটোরে আসছিলেন। সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম নাটোর থেকে। মুনা, ধন্যবাদ আপনাকে। নাটোর আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এবং থাকছে তাদের বিভিন্ন কর্মসূচি। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুন খান। যশোরে আবারও বাড়ছে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, আপনার কাছে জানতে চাইবো যে যশোরে করোনা ও ডেঙ্গু রোগীর চিকিৎসায় বাড়তি কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। যশোরে আসলে ডেঙ্গুর প্রভাব আবার হঠাৎ করে বাড়া শুরু হয়েছে। আমরা দেখেছি যে গত বছর কিন্তু যশোরের অভয়নগরটি কিন্তু রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবারও আমরা যেটা দেখছি যে আসলে ডেঙ্গুর প্রভাব শুরুর থেকেই কিন্তু আসলে অভয়নগরে বেশি শনাক্তের হার দেখা যাচ্ছে। তো আজকে যদি আমি ডেঙ্গুর আপডেটটি জানিয়ে রাখি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে গতকাল পর্যন্ত যেমনটা জানানো হয়েছে যে গতকাল পর্যন্ত কিন্তু আসলে নতুন করে শনাক্ত হয়েছিলেন 2 জন, হাসপাতালে ভর্তি আছে কিন্তু 70 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 55 জন। তার ভিতরে যশোর জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমই আছে, কিন্তু অভয়নগরের শনাক্তের হারও বেশি এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কিন্তু আসলে ডেঙ্গু রোগী আক্রান্তের যে সংখ্যা এবং ভর্তি যে সংখ্যা সেটাও কিন্তু বেশি। অভয়নগরে আজকে শনাক্ত হয়েছেন 5 জন এবং ওখানে ভর্তি আছেন এভারেজে 8 জন। আজকে ভর্তি হয়েছেন। মনিরামপুরে ভর্তি আছেন 1 জন, সারসে 1 জন। তো এইভাবে অন্যান্য উপজেলায় কিন্তু আসলে তেমন একটা ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে না। এদিকে করোনার আপডেটটি যদি একটু জানিয়ে রাখি, যশোরে করোনায় কিন্তু 3 জন মারা গেছেন, 5 জন শনাক্ত হয়েছিলেন। তো এই 5 জনের ভিতরে 3 জনই কিন্তু আসলে শনাক্তের 8 ঘন্টার ভেতরে, কেউ 2 ঘন্টার ভেতরে মারা যান। তো চিকিৎসকরা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে ওই সময়টাতে আসলে কিট সংকট ছিল এবং ল্যাবরেটরিতে যে কার্ডটি যে ব্যাপারটি থাকে সেটি সংকট থাকার কারণে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, সে কারণে কিন্তু তারা তখন মারা যায়। এখন কিন্তু আইসিইউ প্রস্তুত করা হয়েছে এবং জিনোম সেন্টার যেটি আছে জবিপ্রবি সেটাও কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো সে কারণে এখন করোনায় কিন্তু আর মৃতের সংখ্যা নেই। আর করোনা এখন চলছে, পরীক্ষা চলছে, কিন্তু এখনো নতুন করে কেউ শনাক্ত হয়নি। গতকাল পর্যন্ত 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরপরে শনাক্তের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা কিন্তু 0-তে দাঁড়িয়েছে। তো এই ব্যাপারে আসলে স্বাস্থ্য সচেতনতা মানুষের ভিতরে কিন্তু এদিকটা থেকে একেবারেই খুবই কম দেখা যাচ্ছে। আর ডেঙ্গুর প্রভাবটা যদি একটু বলে রাখি, ডেঙ্গুর জন্য কিন্তু সরকারিভাবে যথেষ্ট ওষুধ, স্যালাইন কিন্তু হাসপাতালে মজুদ রাখা হয়েছে এবং সার্বক্ষণিক ডেঙ্গু বিভাগে শুধু আলাদা করে চিকিৎসক থাকেন যাতে করে ডেঙ্গুতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। তবে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাইলেও এখনো পর্যন্ত কিন্তু যশোরের কোনো 8টি উপজেলার কোনোটিতে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। মনি, ধন্যবাদ আপনাকে। যশোরে বেড়েছে ডেঙ্গু ও করোনার প্রকোপ এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সংস্কার ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন এবং সেখানে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই আজকের পরে বাকি সময়টা আপনাদের সাংগঠনিক এবং অন্যান্য কাজ ব্যস্ততার জন্য এবং অনানুষ্ঠানিক যোগাযোগের জন্য, কিন্তু অধিকাংশ দলের পক্ষ থেকে যে মত পাওয়া গেছে তাদের সম্ভবত আরো একদিন আমরা এই সপ্তাহে পৌঁছবো এবং আগামী সপ্তাহের বিষয়গুলো একটু পরে আমরা এক পর্যায়ে আলোচনা করে নিতে হবে। কারণ পরবর্তী সপ্তাহে যেটা হচ্ছে সেটা হচ্ছে আবু সাঈদের শাহাদাত বার্ষিকী, মুক্ত শাহাদাত বার্ষিকী, বেশ কিছু কর্মসূচি, সকলেরই কর্মসূচি থাকবে। তার মধ্যেও আমাদেরকে একটু সময় বের করে আমাদের এই আলোচনাটা অব্যাহত রাখতে হবে। সেটা আপনারা আপনাদের সাংগঠনিক কর্মসূচির পরিকল্পনার পাশাপাশি ঐকমত্য কমিশনের সঙ্গে
আছেন আমাদের সকলের কাজের অগ্রগতি সম্ভব হবে। ফলে আমরা চেষ্টা করছি, যেমন ধরুন যে কোনো বিষয়ে যখন আলোচনার পর ফিরে গিয়ে কমিশন উপযোগীভাবে বসছে, কি করে সংশোধিতভাবে জিনিসগুলোকে আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা আমরা অব্যাহত রাখবো। এতে করে যাতে কোনো রকম ভুল বোঝা বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেজন্য এটা বলা যে আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে আন্তরিক চেষ্টা, সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য, আপনাদের আকাঙ্ক্ষা সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায়। আমি বারবার বলেছি, যখন দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছি না, সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন যেগুলো রাখা যাবে না। আমি একটা উদাহরণ দিই, মূলনীতির ক্ষেত্রে বলতে বাধ্য সকলেরই আপত্তি ছিল, দ্বিতীয় সংশোধিত ভাষ্যে সেটা ছিল না। কিংবা ধরুন রিপাবলিক অফ বাংলাদেশের অনুবাদ আমরা বলেছিলাম, সেটা গ্রহণযোগ্য হয়নি সকলের কাছে, বিভিন্ন বিবেচনায় আমরা সেটা আলোচনায় আনছি না। কিংবা ধরুন জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল 4টে প্রদেশ করার ব্যাপারে, সেই আলোচনা তো দেখা গেছে প্রাথমিক আলোচনার অধিকাংশ দলের পক্ষ থেকে এই অবস্থায় বর্তমানে করার ব্যাপারে একমত হওয়া যায়নি, সেটা আমি এটা আলোচনা আনছি না। ফলে অনেক কিছু কিন্তু বাদ দিয়ে অগ্রসর হচ্ছে, কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, সকল দল তবে আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি, সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। তো সবাইকে আবারও জাতীয় নেতৃবৃন্দকে এবং গণমাধ্যম কর্মীদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ যে আমরা এখানে কথা বলছি, সেগুলো বাংলাদেশের নাগরিকরা দেখছেন। আমি বিভিন্ন জায়গায় গেলে নিশ্চয়ই আপনারা আমার চেয়ে বেশি জানেন, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটা একটা ইতিবাচক দিক। এই ইতিবাচক আশাবাদী ধারাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সবাইকে আবার ধন্যবাদ। কথা বলছিলেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি ছিলাম সেখানে। লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ এনে তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, আপনার কাছে জানতে চাইবো যে ঘেরাও কর্মসূচিতে কি অভিযোগ করা হচ্ছে, জানাবেন। মনি, আপনি যেমনটি বলছিলেন যে লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী যে নুরুল ইসলাম রয়েছে, এই নুরুল ইসলামের অপসারণ দাবিতে লক্ষ্মীপুরের সাধারণ যে বিদ্যুৎ গ্রাহক রয়েছে তারা মানববন্ধন করছে। এই মানববন্ধন কর্মসূচিতে রয়েছে যে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে 17টি অভিযোগ রয়েছে যে নতুন ভবন নির্মাণ করা হলে তিনি সাব স্টেশনের নামে 7 থেকে 8 লাখ টাকা দাবি করেন এবং তাকে যদি 2 থেকে 3 লাখ টাকা ঘুষ দেওয়া হয় তাহলে তিনি সেটা সাব স্টেশন না অবশ্যই সেই কাজ করেন। আমরা এই মুহূর্তে একজন গ্রাহকের সাথে কথা বলবো, তিনি হচ্ছেন আমাদের বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন। কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? আমাদের অভিযোগ রয়েছে, আমাদের গ্রাহকের 7 থেকে 8,000 মিটার সে লক্ষ্য করে রেখেছে। আমরা অতি সত্বর তার এই মিটারগুলি খুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। বিভিন্ন বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, কলকারখানা, ইন্ডাস্ট্রিতে সকল মিটারগুলি বন্ধ করা আছে এবং মিটারগুলি বন্ধ করে সেই অনাকাঙ্ক্ষিতভাবে লাখ লাখ টাকা বিল করে। এই বিল অন্যায়ভাবে তাদের আমাদের উপরে আরোপিত হচ্ছে। আমরা এই বিল থেকে পরিত্রাণ পেতে চাই এবং লক্ষ্মীপুর থেকে তার অপসারণ আমরা দাবি করছি। আমরা প্রশাসনকে জানিয়েছি সে যেন লক্ষ্মীপুর থেকে সে ছেড়ে চলে যায় এবং আগামী 72 ঘন্টার ভিতরে যদি সে লক্ষ্মীপুর ছেড়ে চলে না যায় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব। ধন্যবাদ। এখানকার যে পিডিবির গ্রাহকদের যারা হয়রানির শিকার হয়েছেন সেই গ্রাহকদের একজন তিনি তার দাবিগুলো জানাচ্ছেন। লক্ষ্মীপুরের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন এবং যে সহকারী প্রকৌশলী রয়েছেন তাদের দুর্নীতির কারণে লক্ষ্মীপুর যে বিশেষ শিল্পনগরী রয়েছে সেই বিশেষ শিল্পনগরীর প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা রয়েছে এবং বিভিন্ন
বিভিন্ন যে গ্রাহক রয়েছে থ্রি পেজের সেগুলোতে তারা বিদ্যুৎ লক করে দিয়ে চাঁদা দাবি করছেন। মনি, এ ছিল লক্ষ্মীপুর থেকে পিডিবি নির্বাহী প্রকৌশলীর হয়রানির প্রতিবাদে মানববন্ধন থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে পিডিবি নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ এনে তার কার্যালয় ঘেরায় কর্মসূচি পালন করছেন স্থানীয়। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। টাঙ্গাইল ও ময়মনসিংহে ভাঙা সড়কগুলোর কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, কর্মজীবী, রোগী সহ এলাকাবাসীকে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও ইলিয়াস হোসাইন। প্রথমেই যাব টাঙ্গাইলে অভিজিতের কাছে। অভিজিৎ, কোন কোন সড়ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং স্থানীয়দের ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। যেমনটি বলছিলেন শুরুতে, এই টাঙ্গাইলের শহরে প্রায় বেশ কয়েকটি সড়কের খানাখন্দের সৃষ্টি হয়েছে। যদি বৃষ্টি নামে, সেই বৃষ্টির কারণে এই সড়কগুলোতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং অনেক সড়কেই অনেক পরিবহন তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন এবং এতে করে যারা চালক রয়েছেন তারা যেমন পরিবহন ক্ষতিগ্রস্ত হন, পাশাপাশি যারা এই সড়ক ব্যবহারকারী রয়েছেন, বিশেষ করে যারা রোগী রয়েছেন, তাদেরকে কিন্তু এই খানাখন্দ, এই যে গর্ত সৃষ্টি যে সড়কগুলো, সেগুলো যেতে কিন্তু তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এবং আমরা কথা বলেছিলাম এই টাঙ্গাইল পৌর প্রশাসক যিনি রয়েছেন শিহাব রায়হান, তিনি বলছেন যে টাঙ্গাইলের শহরে প্রায় 90% সড়কের তারা টেন্ডার আহ্বান করেছেন। ইতিমধ্যে তারা এই টেন্ডার প্রক্রিয়া শুরু করেছেন, তবে কয়েকদিনের মধ্যে হয়তো ঠিকাদার নিয়োগ করা হবে এবং ঠিকাদার নিয়োগ হওয়ার পরে এই টাঙ্গাইলে বেশ কয়েকটি সড়কে তারা সংস্কার কাজ করবেন, এমনটি জানিয়েছেন শিহাব রায়হান। এবং আমরা এই যে সড়কটি রয়েছে, এটি হচ্ছে বেবি স্ট্যান্ড বটতলার যে সড়কটি, সেই সড়কের পার্কের বাজার এলাকাতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটিতে কিন্তু যে খানাখন্দ তৈরি হয়েছে, বৃষ্টি নামলে কিন্তু এই সড়কটিতে চলাচলের একটি অনুপযোগী হয়ে পড়ে এবং মানুষ দুর্ভোগ, যে অসহনীয় যে দুর্ভোগ, সেটি কিন্তু সৃষ্টি হয়। এবং পৌর প্রশাসক বলছেন যে এই বেবি স্ট্যান্ড বটতলা যে সড়কটি, এটি তারা আজকের এই কাজের উদ্বোধন করবেন, এই কাজটি তারা শুরু করছেন। এছাড়া টাঙ্গাইলের দেওলা এবং আনসার ক্যাম্প থেকে মেসের মার্কেট পর্যন্ত এবং যে অন্যান্য সড়কগুলো রয়েছে, সেই সড়কের অবস্থা কিন্তু খুবই নাজুক অবস্থায় রয়েছেন। এবং এই পৌরবাসী দীর্ঘদিনের যে তাদের কষ্ট, সেটি কষ্ট লাঘবে তারা বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, তবে এখন পর্যন্ত তাদের তেমন অবস্থার উন্নতি হয়নি। এই ছিল টাঙ্গাইলের খানাখন্দ নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস। জানাবেন ময়মনসিংহের সড়কের কি অবস্থা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখেছি ময়মনসিংহের যে উন্নয়ন কাজ চলমান রয়েছিল, সেই চলমান কাজে কিন্তু স্থবিরতা দেখা দেয়। অর্থাৎ বিশেষ করে সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি রাস্তায় কিন্তু একেবারেই স্থবির হয়ে পড়ে, কাজ না হয়, যার কারণে নগরবাসীকে কিন্তু প্রচন্ড ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। আমি এখন রয়েছি আলিয়া মাদ্রাসা থেকে কারিতাস মোড়ে, অর্থাৎ 19 নম্বর ওয়ার্ডে রয়েছে। সেই ওয়ার্ডের বাটিকাসর যে রাস্তাটি, অর্থাৎ এই রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু সংস্কারের অভাবে কিন্তু সেটি একেবারেই নাজুক অবস্থা। অর্থাৎ ইতিমধ্যেই সেটি পুনরায় টেন্ডার আহ্বান করে কিন্তু কাজ দেওয়া হয়েছে অন্য ঠিকাদারকে এবং সেই ঠিকাদার কাজ শুরু করেছেন, যদিও ধীরগতি কাজের কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই চরমে পৌঁছেছে এবং এই কাজের অনিয়ম হচ্ছে, সেই বিষয়টাও কিন্তু স্থানীয়রা তুলে ধরেছেন। আমরা এখানে এই বাটিকাসর এলাকায় বসবাস করেন একজন গণমাধ্যম কর্মী রয়েছেন, আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই এই রাস্তাটির কি অবস্থা। আসলে বিগত কয়েক বছর ধরেই তো চলছে। আপনি আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে বিশেষ করে আলিয়া মাদ্রাসার এখান থেকে আপনার কারিতাস মোড় পর্যন্ত, কারিতাস মোড় থেকে হাক্কানি মোড় পর্যন্ত, এবং এই কারিতাস মোড় থেকে আপনি এদিকে লিয়াকত কমিশনের বাড়ি হয়ে টেকনিক্যাল মোড় পর্যন্ত, এই যে রাস্তাগুলো যে বাংলাদেশের যে একটা প্রথম শ্রেণীর যে একটা সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের সুযোগ্যতা একজন নাগরিক এই শহরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত এই রাস্তাগুলো কে তদারকি করছে, সিটি কর্পোরেশনে কে এখানে ইঞ্জিনিয়ার নিযুক্ত রয়েছে, কেউ জানে না। অর্থাৎ কে ঠিকাদার, কে ইঞ্জিনিয়ার, কেউ বোঝার কোনো উপায় নাই। এই রাস্তাগুলো করার সময়
আপনার অনিয়মের কথা যদি বলি সেটা তো ভিন্ন কথা, কারণ মানুষ চাচ্ছে যে এখন অনিয়মের বিষয়টা না তুলে আপাতত রাস্তার কাজটা হোক, কিন্তু সেই কাজটাও কিন্তু এখন হচ্ছে না। অর্থাৎ এই অব্যবস্থাপনা নিয়ে কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অর্থাৎ নিকটতম একদম সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড, ওই 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে কিন্তু দুর্ভোগ পাচ্ছে। মানুষের প্রত্যাশা দ্রুত গতিতে, এই যে বর্ষাকাল চলে আসছে, এখন কিন্তু বাড়ি ঘরে পানি উঠে যায়, তো মানুষের দাবি যে দ্রুত এই সংস্কার কাজগুলো শেষ করার জন্য। তিনি কিন্তু তার ক্ষোভের কথাটি বলছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই। আপনি বলছিলেন যে আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে কিছু কাজ করেছেন, একটু জানতে চাই। এখানে কাজটা প্রায় 1.5-2 বছর ধরে কাজটা চলমান, ধীরে ধীরে কাজটা হচ্ছে। যেমন ওই যে পাশে আপনি দেখতে পারবেন যে ড্রেনের যে স্ল্যাব, এগুলো করা হয়ে গেছে প্রায় 1-1.5 বছর আগে, কিন্তু প্রতিনিয়তই প্রতিদিনই বাচ্চারা, শিশু, মহিলা প্রত্যেকেই ড্রেনের মধ্যে পড়তেছে, আহত হচ্ছে। প্লাস এই যে একটা রাস্তা, এই যে একটা কাজ, এটা আমরা নিজের উদ্যোগে এটা আমাদের করতে হয়েছে। আমরা ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়েছি, 3 বার গিয়েছি, আমি নিজে অভিযোগ দিয়ে আসছি যে এটা একটু খেয়াল করেন, দেখেন, তারপরও কোনো সুরাহা নাই। তারপরে আমরা নিজেরা এটা ঢালাই দিয়ে এই ড্রেনের কাজটা আমরা করছি। তারপরে এইদিকে যে পরিমাণ বালু ঢুকছে এটার ভিতরে, প্রায় 2-3 ট্রাক বালু আছে শুধু এই ছোট্ট এই গলিটার ভিতরে, এই ড্রেনের ভিতরে। পানি তো আসার কোনো প্রশ্নই আসে না, আর এই এলাকাটারে সবাই চিনে পানির রাস্তা হিসাবে। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন, অর্থাৎ তারা বলছিলেন, তাদের ক্ষোভের বিষয়টি বলছিলেন, এবং আমরা এই নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে চলমান উন্নয়ন কাজ দ্রুত গতির মধ্যেই শেষ হবে, তাহলেই কিন্তু যে সাধারণ মানুষের ভোগান্তি আছে সেটি কিন্তু লাঘব হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। টাঙ্গাইল ও ময়মনসিংহে সড়কের বেহাল অবস্থা, খানাখন্দে ভরপুর হওয়ার কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও ইলিয়াস হোসাইন। বরিশালে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভে নেমেছে। তারা ক্যাম্পাস ও সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, শিক্ষার্থীদের মূল দাবি কি আসলে, এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কিনা জানাবেন। গত কয়েকদিন ধরে কিন্তু আমরা আসলে দেখছি যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু তাদের বিভিন্ন দাবিতে দফায় দফায় কিন্তু তারা আন্দোলন করেছে, এবং তারা তাদের যে দাবিগুলো আছে সেগুলো কিন্তু তারা মেনে নেওয়ার বারবার কিন্তু তারা অনুরোধ জানিয়েছে প্রশাসনকে। এবং এমনকি আমরা দেখেছি যে বিভিন্ন যে ভবনগুলো আছে কলেজের, সেখানে কিন্তু তারা তালা দিয়েছিল তাদের এই দাবিগুলো মানার জন্য। আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকেই জানতে চাই যে আপনাদের আসলে কি কি সমস্যা এবং কি কি দাবি আপনাদের। আচ্ছা, আমাদের সমস্যাগুলো প্রথমেই বলতে হয় যে আমাদের দাবি আমাদের প্রশাসন, দাবি আমাদের একাডেমিক যে বিষয়গুলো দেখে, আর কারিগরি শিক্ষা বোর্ড আমাদের প্রশাসনিক দিকগুলো দেখে। এই দুইটা প্রতিষ্ঠানের যে সমন্বয়হীনতা, এটা আমার চরমভাবে দেখা দিয়েছে। যেমন গত 17 বছরেও কারিগরি শিক্ষা বোর্ড আমাদের শিক্ষক নিয়োগ পূর্ণ করতে পারে নাই। যেই বোর্ড 17 বছরেও কোনো শিক্ষক নিয়োগ পূর্ণ করতে পারে নাই, আমরা সেই কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আর থাকতে যাচ্ছি না। আর দাবি আমাদের থেকে কোনো ধরনের দেখে না, আমাদের কোনো কিছু দেখে না, একাডেমিক বিষয়গুলো দেখে না। তারা জাস্ট সার্টিফিকেটগুলো দেয় আর হচ্ছে একাডেমিক রুটিনগুলো দেয়, দিয়ে তাদের কাজ সম্পূর্ণ করে রাখে। তো আমরা এখন চাচ্ছি যে আমরা এই সবের ভিতরে থাকবো না, এই থেকে বের হয়ে আমরা নতুন একটা কাঠামো চাচ্ছি যেটা স্বাধীন হবে, এবং আমরা স্বাধীন বিআইটির আদলে আমরা নতুন একটা প্রতিষ্ঠান গঠন করতে যাচ্ছি বিআইটির আদলে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে গত কয়েকদিন ধরে আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়টা একটু জানতে চাচ্ছি যে কতদিন ধরে আন্দোলন করছেন, এবং দাবি যদি না মানা হয় তাহলে কি? যে আমাদের যে আন্দোলনটা তা হচ্ছে, আপনারা দেখবেন যে আমরা আমাদের যে 20 মে থেকে আমাদের হচ্ছে একাডেমিক কার্যক্রম পুরো শাটডাউন। এবং আজকে 7 তারিখ মানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে মানে আপনার রেজুলেশন মিটিং বসার কথা, এবং এই রেজুলেশন মিটিং যেটা আছে ওটা যদি আমাদের পক্ষে না যায়, আমরা হচ্ছে আরো 15তম কর্মসূচিতে বা মানববন্ধনে যেটা আমরা বাধ্য হবো। যদি আমাদের রেজুলেশন যদি আমাদের পক্ষে শিক্ষার্থী বান্ধব হয়ে থাকে, আমাদের ক্যাম্পাসের উন্নতির মাধ্যমে হয়ে থাকে, তাহলে আমরা চাবো আমরা যেটা করবো, আমরা হচ্ছে আমরা ক্লাসে আবার শুরু করি। কিন্তু আমাদের যদি এটা যদি আমাদের রেজুলেশন যদি আমাদের পক্ষে না আসে, তাহলে কিন্তু আমরা আরো কঠোরতম কর্মসূচিতে যাবো এবং মানববন্ধন। আমরা তো
আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে দীর্ঘদিন ধরে যে শাটডাউন, এতে আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? দীর্ঘদিন ধরে শাটডাউনের কারণে হচ্ছে আমরা হয়তো ক্লাসে ফিরতে পারছি না, কিন্তু আমাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে অনেক বিশাল বড় সমস্যা। এগুলোর সমাধান আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের মনে হয় প্রয়োজন, এবং এটার জন্য আমরা প্রশাসনিকভাবে অনেকভাবে আমরা অনেক কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, কিন্তু তারা কোনো ধরনের সহযোগিতা আমাদের এখন পর্যন্ত করেনি। সেই জন্য আমরা এখন এই ধরনের কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি, এবং আমরা আশা করছি যারা আমাদের এই মুহূর্তে সহযোগিতা করবে, যদি না করে সেই মুহূর্তে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু তারা তাদের যে ক্লাস সেটি কিন্তু তারা শাটডাউন রেখেছে, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই ক্লাস তারা শাটডাউন রাখবে, এবং ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের কিন্তু তারা হুঁশিয়ারিও দিয়েছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভে নেমেছে, বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।